এদিকে সময় ফুরিয়ে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ভারতের কথা না শুনলে 6 মাসের মধ্যে পতন। একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা। তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে, পুরো ভারত সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা বেঁকে বসেন। কাজেই তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তারেক রহমান এটাও জানেন এসবের বিনিময়ে তাকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। শেখ হাসিনাকেও পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যদি এখন সরকার যদি ইসের কথা শুনে, ভারতের কথা শুনে, নরেন্দ্র মোদীর কথা শুনে হয়তো সরকার বেঁচে যাবে, অনেকটা সময় পেয়ে যাবে তারা। আর যদি কথা না শুনে এই সরকার 6 মাসের ভিতরে করে যায়, শেখ হাসিনাকে ও সেই কারণে আপসে এসে বলবেন ভারত এবার বাংলাদেশের সমান খেলতে চায়। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচারের রায়ের যে রেফারেন্স বা যে রায়কে উল্লেখ করে বারবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে। ভারতও এখন ঠিক একই রকম পথ বেছে নিতে যাচ্ছে। ৩২ নম্বর ভাঙ্গা সহ 500 কোটি টাকা বিদেশে পাচার করার অপরাধে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত। এবার ইউনূস যেন বাংলাদেশ ছেড়ে কোনোভাবেই পালাতে না পারে। আজকে আদালতে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন এই সিদ্ধান্ত জানিয়ে দিল আদালত? হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে নিয়ে আসলাম আবারও একটা নতুন টপিকের ভিডিও। তো আপনার টাইটেল এবং কি থাম্বনেল দেখে বুঝে গেছেন আপনাদের সাথে কি টপিক নিয়ে কথা হবে। তো চলেন বেশি ভকভক না করে আপনাদের সাথে ভিডিওটি সবাই মিলে দেখে আসি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অনেক বিশ্লেষকগণই বর্তমান বাংলাদেশের সংকটময় পরিস্থিতিকে উল্লেখ করে বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলামত প্রকাশ পেতে শুরু করেছে ইতিমধ্যে। এছাড়াও অনেকেই বলার চেষ্টা করছেন সময় শেষ হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দর্শক, ইতিমধ্যেই নাকি বেঁকে বসেছেন ভারত সরকার। দর্শক, হঠাৎ করে কেন এই আলোচনা সামনে আসলো? তবে কি বিএনপি সরকারের পতন ঘটতে পারে কিনা, সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? বিশ্লেষকরা যেমনটি বলছেন যে ভারতের কথা না শুনলে এই সরকারের 6 মাসের মধ্যেই পতন ঘটবে। দর্শক, এই কথাটির সাথে আপনি একমত রয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তাকে যদি ভারত যেতে হবে এই 21 থেকে 26 তারিখের মধ্যে। এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে সফরে গিয়ে তারেক রহমানের দ্বিপাক্ষিক সফরটাকে ফাইনাল করবেন, চূড়ান্ত করবেন ঠিক করা ছিল। সেই সফরের আগেই তারেক রহমান সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে যে প্রজ্ঞাপন জারি করে রেখেছিল ইউনূস সরকার, সেটাকে আইনে পরিণত করে এবং নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ পুরো ভারত সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা বেঁকে বসেন যে যেই তারেক রহমান যেই প্রতিশ্রুতি দিয়ে ভারতের পূর্ণাঙ্গ সমর্থনে ডিসেম্বরে দেশে ফিরতে পেরেছেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর ক্ষমতায় বসতে পেরেছেন, এবং ভারত যাকে দেশে আনতে ক্ষমতায় বসাতে শুধু নিজেরা পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে তাই নয়, বাংলাদেশের ভেতরে সেনাবাহিনী সহ শক্তিশালী পক্ষগুলোকে একরকমের রাজি করিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এর পক্ষে নিয়ে এসেছে। তারপর তারেক রহমানের যেটা সবচেয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া ছিল ভারতকে, যে তিনি ক্ষমতায় এলে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেবেন, বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন, করে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আনবেন, যার ফলে যে ভারত বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে, বাংলাদেশের রাজনীতির নেতৃত্বে যে মূল বয়ান চলে এসেছে সেভেন সিস্টার্স ছিনিয়ে আনা এবং কথায় কথায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ এবং ভারত বিরোধী স্লোগান, সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিকে সরিয়ে আনবেন। সেই জায়গায় না গিয়ে তারেক রহমান যখন নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করলেন সরকার গঠনের পরপরই, তখন ভারত সরকার বেঁকে বসলো এবং খলিলুর রহমান কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কোনো দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র নিয়ে আসতে পারলেন না। তারেক রহমান তারপর ভেবেছিলেন যে চীন সফরে গেলে ভারত এমন বেকায়দায় পড়ে যাবে যে তারপর নিশ্চয়ই উতলা হয়ে উঠবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু ভারত এরপর একটা আমন্ত্রণ পাঠায় বটে, কিন্তু সেটা বিমস্টেক সভাপতি তারেক রহমানকে পাঠায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নয়। যখন তারেক রহমান দীনেশ ত্রিবেদীকে সাক্ষাৎ দেন এবং সেই একই দিনে ভারতের গোয়েন্দা প্রধান চিফ পারাগ জৈন আরো 3 কর্মকর্তাকে নিয়ে ঢাকায় চলে আসেন, সে প্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর সব পাল্টে যেতে থাকে। দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদী আর প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে বসলে সমাধান হবে না, এমন কিছুই থাকতে পারে না। চিফ ঘুরে যাওয়ার পর দিনই দেখা যায় যে একদিকে দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন, আর বাংলাদেশে তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের খাস লোক সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন তারেক রহমান শিগগিরই ভারত সফরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তাকে পূর্ণ নিরাপত্তায় নিয়ে আসা হবে, পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি ন্যায় বিচার পাবেন। আর ওইদিকে সরকারকে দেখা যায় যেই দাবিটাও ভারত সরকারের তরফে দীর্ঘ সময় ধরে তারেক রহমানের কাছে ছিল, নির্বাচনের আগে থেকেই ছিল, তার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া ছিল বাংলাদেশে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা। কারণ বাংলাদেশ জুড়ে ভারতের গোয়েন্দা সংস্থার তথ্য, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদতে জঙ্গিবাদের এক ব্যাপক বিকাশ ঘটেছে। বাংলাদেশের সরকার ওদিকে সারা দেশে নানা রকম জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা শুরু করে, আর জাতিসংঘ বলে বসে বাংলাদেশে আল কায়দা ঘাঁটি গাড়া শুরু করেছে। এই সব মিলিয়ে তারেক রহমানের দিল্লি ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে
শেষ পর্যন্ত তিনি একটা তারিখ পান বটে দীনেশ ত্রিবেদীর মধ্যস্থতায়। তিনি দিল্লি গিয়ে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তারিখটা বের করে দেন, 21 থেকে 26 আগস্টের মধ্যেই গেলে যেতে হবে তারেক রহমানকে। তারেক রহমান বলেছিলেন, বাংলাদেশ সরকার বলেছিল যে আগস্টের শেষে সময় দেওয়া যায় কিনা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন চলে যাচ্ছেন আবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে। কাজেই সে সময়টায় তার আর সময় নেই আর বাকি বছরের কোনো সময়ে। কাজেই তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তাকে যদি ভারত যেতে হয়, যেতে হবে এই 21 থেকে 26 তারিখের মধ্যেই। আর তাই যখন বাংলাদেশের পত্রিকা লিখছে যে প্রত্যর্পণ ইস্যুতে একটা সিদ্ধান্ত না হলে তারেক রহমান ভারত যাবেন না, বাংলাদেশের পত্রিকা যখন লিখছে যে 11 বছর ধরে যে তিস্তার সমস্যার সমাধান হয়নি, সেই সমস্যার সমাধান না হলে তারেক রহমানের কি ভারত সফর যাওয়া উচিত হবে না হবে না, কিংবা বাংলাদেশের পত্রপত্রিকা যখন এমন গল্প তৈরি করার চেষ্টা করছে যে ভারত নাকি অভাবনীয় এক উপহার দেবে তারেক রহমান যদি ভারত যান, সেটা নিশ্চিত হলে এই প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমানকে নিয়ে যেতে চাইছে। কিংবা তারা যেমন বলছিল যে আবার বিশেষ দূত পাঠিয়ে একটা আমন্ত্রণ পত্র পাঠাবে, নতুন করে আমন্ত্রণ পাঠাবে। আসলে এর কিছুই ঘটছে না। গতকালকেও 15ই আগস্টের দিনেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল, ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগের সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে 15ই আগস্টের অনুষ্ঠান পরিচালনা করেছেন, সভাপতিত্ব করেছেন। সেটা আবার ফেসবুকে লাইভও হয়েছে, নিয়মিতভাবেই যেমনটা হয়। আর ওইদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেই যাচ্ছেন তারা খতিয়ে দেখছেন শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। বরং ভারতের সংবাদ মাধ্যমের খবর হচ্ছে এই যে তারেক রহমান ভারতে গেলে ভারত সরকার শেখ হাসিনা যে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন, কিভাবে শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তায় ফিরতে পারেন, যে কথাটা, যে শর্তটা এর আগে চিফ পারাক জৈন এসে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের জানিয়ে গেছেন, সেই আলাপটাই বিস্তারিতভাবে এবার করবেন। এবং তারেক রহমান যাতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ রোধ করা, বাংলাদেশে ভারত বিদ্বেষী রাজনীতির অবসান ঘটিয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, যেসব প্রতিশ্রুতি দিয়ে দেশে ফিরতে পেরেছিলেন, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, সেসব প্রতিশ্রুতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের সরকার এ দফায় তাকে সেটাই মনে করিয়ে দেবেন এবং ভারত সফর শেষে ফিরে একটা একটা করে প্রতিশ্রুতি রক্ষা শুরু করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তার বিনিময়ে তিনি এই ভয়াবহ জ্বালানি সংকটের সময়ে বাংলাদেশে যখন একটার পর একটা শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কৃষকের সার নাই, ডিজেল নাই, এরকম একটা সময়ে তিনি ভারত থেকে নিরবচ্ছিন্নভাবে ডিজেল পাবেন, নেপাল থেকে ভারতের ভূমি ব্যবহার করে বিদ্যুৎ আনবেন এবং বাংলাদেশের গার্মেন্টসে কাঁচামাল আসার পথ প্রশস্ত হবে। বাংলাদেশের গার্মেন্টসের তৈরি পণ্য ভারতের স্থলবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার যে সুবিধা ছিল, সেটাও হয়তো বাংলাদেশ ফিরে পাবে। তারেক রহমান জানেন শেখ হাসিনাকে ফিরে পাবার চাইতে এসব সুবিধা পাওয়া এখন তার সরকার টিকিয়ে রাখার জন্য কতটা জরুরি। আর তারেক রহমান এটাও জানেন এসবের বিনিময়ে তাকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে, শেখ হাসিনাকেও পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। কয়েক সপ্তাহ আগে শেখ হাসিনা ঘোষণা দিল না, ওই যে একটা কনফারেন্স হলো, প্রেস কনফারেন্স হলো না, তো সেখানে সে বললো না যে ডিসেম্বর মাসে বাংলাদেশ আসবে। তো অনেকে তো এটা ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন, আবার অনেকের রাতের ঘুম আরাম হয়ে গেছে এবং অনেকের ডায়াবেটিস বেড়ে গেছে, যাদের হাইপারটেনশন বিপি ছিল 140, তাদের অনেকের 160 এবং 70 হয়ে গেছে। রাখি খবর রাখি আমি, বুঝছেন, সিরিয়াস এগুলি বুঝছেন। তো এখন চিন্তা করে দেখেন শেখ হাসিনা যখন এখন সত্যি যদি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামে, তো আপনার তো লোক পাবেন না ডিফেন্ড করার জন্য, তারপর কি পুলিশ দিয়ে নামাবেন? আরে ভাই, বাংলাদেশের অর্ধেক পুলিশ এখন ওই শুধুমাত্র ওই যে বিভিন্ন ওই যে পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে বিদ্যুৎ অফিস আছে, বাংলাদেশের অর্ধেক পুলিশ লেগে গেছে ওদিকে পাহারা দিতে লেগে। এখন আপনার ওই পাওয়ার প্ল্যান্টের বিদ্যুতের অফিস এগুলো পাহারা দিবেন, এগুলো ভাঙচুর রাত থেকে বাঁচাবেন, মানুষের কবিরা থেকে বাঁচাবেন, নাকি ওদিকে শেখ হাসিনা দেবেন? কেন অর্ধেক পুলিশ তো দিকে গেছে, আর বাকি যে অর্ধেক পুলিশ আছে, অর্ধেক পুলিশের ভিতরে 90% হলো আওয়ামী লীগের পুলিশ, হয়তো বেচারা বাটে পড়ে গেছে, এখন কিছু কয় হয় না। আর এই পুলিশরা যারা কাজ করবে তাদেরও তো বউপাতে গেছে, তো তারাও তো দেখেছে তাদের ঘরে চুলা জ্বলে, তাদের ঘরে কারেন্ট নেই, এটা কেউ মেনে নেবে না, দুনিয়ার কেউ মেনে নেবে না। স্বাভাবিকভাবে তাদের মতামত সরকারের বিরুদ্ধে যাবে, সরকারের বিরুদ্ধে যত সাধারণ মানুষের মতামত যাবে ততই হলো আওয়ামী লীগের পাল্লা ভারী হবে। বিগত তাই হয়েছে। তো যদি সত্যি শেখ হাসিনা যদি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামে, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে 10-12টা ঘটনা ঘটবে আওয়ামী লীগ যদি ফিরে আসে। তো আগে তো বলছিলাম মনে হয় 10 লাখ বলছিলাম কিনা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তখন তো বাংলাদেশে ওই কারেন্ট বিদ্যুতের ক্রাইসিস, তারপরে গ্যাস এলএনজি এগুলোর ক্রাইসিস তো তখন ছিল না যখন প্রথম ভিডিওটা করছিলাম। তো এখন আমাকে বলতে হয় যে ভাই 10 লাখ না, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে এখন তোমার কাছে মনে হচ্ছে 1 কোটি মানুষ, ঢাকা সব লকডাউন হয়ে যাবে, বুঝছেন, 1 কোটি মানুষ ডেডলক হয়ে যাবে পুরো ঢাকা। এই গ্যাস যে নাই বাংলাদেশে, পেট্রোল ডিজেল এগুলি যে নাই, এগুলো বাঁচার জন্য এখন কি করবে? ওই দূরে গেছে ভারতের কাছে। শুনলাম বাংলাদেশ সরকার অলরেডি ত্রিবেদী সাহেবের সাথে, ত্রিবেদী চিনছেন কে, ত্রিবেদী সাহেবের সাথে অলরেডি 2টা মিটিং করে ফেলাইছেন। কি ভাই আমাকে গ্যাস দেন, আমরা তো ভাই বাঁচি না, এত শেষ। কারণ সরকারের তো মানে এই যে আমি চেয়ারে বসে রয়েছি, সরকারও খুঁটিয়ে এটা বলছেন, কারণ জনগণ এমন একটা জিনিস, জনগণ সহ্য করবে না। তো এখন এই মানুষকে শান্ত করার জন্য এখন গ্যাস বিদ্যুৎ আসে না কেন? গ্যাসের কারণে। গ্যাস আসে না কেন? বাংলাদেশে গ্যাস নেই, যাদের রয়েছে ওদিকে রয়েছে, ডলার নাই, এর নাই, ট্যান নাই, এই হয়েছে। তো যাই হোক, এখন ওই ত্রিবেদী সাহেবের কাছে গেছে, ওখানে ভারতের সাথে কানেকশন করতেছে। যদি ওই যে বাংলাদেশ ভারতের সাথে একটা ওই যে একটা মৈত্রী লাইন কি বলা আছে পাইপলাইন, ওদিকে দেখেন ওই ডিজেল লাইনে কোনো মতে এই প্ল্যান্টগুলো যাতে চালাতে পারে এবং বাংলাদেশের মানুষের ভয় কাট দিতে পারে, এখন ভারত দিচ্ছে একমাত্র ভরসা। তারপর আবার চিন্তা করে দেখেন এই যে বাংলাদেশের যে বিদ্যুৎ, তাও নির্ভর করতেছে কি আদানির বিদ্যুতের উপর, হেও তো ভাই ইন্ডিয়াতে। এখন সারাদিন ইন্ডিয়ার লোক ভেবে ঝগড়া করবেন, আর ওদিক থেকে কারেন্ট আনবেন, ডিজেল আনবেন, কাঁচামরিচ আনবেন, কি হয় নাকি ভাই? এই কাকা দেখায়, আমার তো বুঝি না। সারাদিন পায়ে পালা দিয়ে ঝগড়া করেন, তারপরে বিকেলবেলা করেন দোস্ত ভাই আমার একটুখানি গ্যাস দেন, আমার একটু কাঁচামরিচ দেন, আমার একটু পেঁয়াজ দেন।
ঠিক আছে, আবার একটু কারেন্ট দেন। তো এরকম হলো বর্তমানের পরিস্থিতি। আর এই যে সিচুয়েশনটা এখন বাংলাদেশে তো রয়েছে, ইন্ডিয়ার যে নরেন্দ্র মোদী সাহেব রয়েছে, সেই নরেন্দ্র মোদী সাহেব পুরো ফায়দা এখন সেই নরেন্দ্র মোদী সাহেব নেবে। এখন আপনার প্রশ্ন করা যাবে এটা আবার কেমনে? আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ হলো স্বয়ংসম্পূর্ণ একটা রাষ্ট্র না। বাংলাদেশ যেখানে একটা কাঁচামরিচের জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের উপর নির্ভর করে, বিদ্যুতের জন্য নির্ভর করে, জ্বালানির জন্য নির্ভর করে, তো বুঝতে পারছেন আমরা আর রইল কি? আপনাদের কিছুই নাই। তো এখন স্বাভাবিকভাবে ভারতের কাছে যদি এখন ডিজেল দিতে যায় বা কাঁচামাল দিতে যায় বা কারেন্ট দিতে যায়, এখন সেই নরেন্দ্র মোদী যদি একটা পলিসি দিয়ে বসে যে ঠিক আছে সবই দেবো, ঠিক আছে সবই দেবো, শেখ হাসিনা বাংলাদেশে যাবে কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে না, তাকে গৃহবন্দী রাখো, ঘরে আটকে রাখো, তারপরে ওই যে কি তোমরা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কি গঠন করছে এগুলো করে এই কাহিনী তুমি করতে পারবে না। যদি এই শর্তে রাজি হও, এই শর্তে রাজি হও, আরেকটু যদি কঠোর হয় ভারত, হয়তো শ্রী নরেন্দ্র মোদী এটা করে দেবো যে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু সে এবং তাকে পলিটিক্স করতে দাও। ঠিক আছে, নিয়ে যাও, তাকে পলিটিক্স করতে দাও। তোমার জনপ্রিয়তা তোমার কাছে আছে, তোমাদের জনপ্রিয়তা তোমাদের কাছে আছে, শেখ হাসিনার জনপ্রিয়তা শেখ হাসিনার কাছে আছে। যদি শেখ হাসিনা পাবলিকের উপরে ছেড়ে দাও, পাবলিক যদি শেখ হাসিনাকে পছন্দ করে তাই নিবে, আর যদি পাবলিক শেখ হাসিনাকে অপছন্দ করে তো ঠিক আছে, ফালা যায়, তোমার তো টেনশন না কিছু নেই, তুমি তোমার মতো চালিয়ে যাও। তবে তুই কি চাও? কাঁচামরিচ চাও, গ্যাস চাও, পানি চাও, বিদ্যুৎ চাও, কি চাও, ফারাক্কা চাও, সব দিয়ে দেবো। এখন যদি শ্রী নরেন্দ্র মোদী এই কন্ডিশন লাগাই দেয়, এটা কাহিনী হয়ে গেছে। এখন বর্তমান সরকারের এই মাইন্ডটা চিপা যে পড়ে গেছে, একে তো যদি এখন নরেন্দ্র মোদীর কথা না শুনে তাহলে কি হবে? সরকার পড়ে যাবে। আপনাদের কি বিশ্বাস হয়? আপনারা যারা বাংলাদেশে এই ভিডিওটা দেখতেছেন, আগামী 30টা দিন আমি বুঝতে জবাব দিয়ে বললাম, আগামী 30 দিন আপনাদের ঘরে যদি কারেন্ট না থাকে, আপনাদের ঘরে যদি চুলা না তোলে, আর চাউলের দাম যদি 100 থেকে 200 টাকা হয়, আর বাংলাদেশে যদি গ্যাসের ক্রাইসিসের জন্য সব বিল কারখানা বন্ধ হয়ে যায় এবং যানবাহন সিএনজি যা কিছু আছে সব বন্ধ হয়ে যায়, আপনারা মানবেন এটা কোনোদিন? 30 দিনের ভিতরে কি বাংলাদেশে ভয়াবহ সুনামি এসে যেত? সারা বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে যাবে, সারা বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে যাবে। তো উত্তাল হওয়ার পর তারা কি করবে? তারা তো নতুন একটা যাবে, নেতা যাবে। তো এখন বলে নতুন কেটে কারে চাইবে? বর্তমান যে আছে সে তো গায়া, জামাতে যারা আছে তারা তো প্রস্তুত, আর এনসিপি তো দুর্গা পাতে, তো রোজ হচ্ছে ওই আওয়ামী লীগ রইল। এখন দেখেন, এটা হলো হয়তো শ্রী নরেন্দ্র মোদী চালু হতে পারে, আমি জানি না, কারণ ইন্ডিয়ার পলিটিশিয়ান তো ওই লেভেল পলিটিশিয়ান। তারা খেলে হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে, তারা খেলে হলো ওই শি জিনপিং এর সাথে, তারা খেলে হলো ওই পুতিনের সাথে, বুঝছেন, ওই লেভেলের খেলা। আমি জানি না তারা কোনো গ্রিনকে দিক দিয়ে করছে কিনা, বুঝছেন। যদি এখন সরকার যদি ইসের কথা শুনে, ভারতের কথা শুনে, শ্রী নরেন্দ্র মোদীর কথা শুনে, হয়তো সরকার বেঁচে যাবে, অনেকটা সময় পেয়ে যাবে, তারা হয়তো 4-5 বছর পেয়ে যাবে। কারণ হলো পরবর্তী নির্বাচন তো 5 বছর পরে। আর যদি কথা না শুনে এই সরকার 6 মাসের ভিতরে পেয়ে যায়, শেখ হাসিনাকে মানে কি আর বলবো, ও সেই কারণে আপসে এসে করবে, বুঝছেন। আইসা দেখে দেখবেন আবার আগের মতো কেমনি কি হয়ে গেছে, দেখছেন না? ওই 5ই আগস্ট 2024 সালে সবকিছু যেমন হঠাৎ করে চোখের পলকে ঘটছে, তাই না? কেউ তো কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল না। যদি শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসে, এইভাবে আসবে। ভারত এবার বাংলাদেশের সমান খেলতে চায়। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের মানে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচারের রায়ের যে রেফারেন্স বা যে রায়কে উল্লেখ করে বারবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে, ভারতও এখন ঠিক একই রকম পথ বেছে নিতে যাচ্ছে। আমি আসছি সে বিষয়ে, খুব ইন্টারেস্টিং। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনার বিষয় যখন ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এরকম একটি খবর গত 2 দিন ধরে দিচ্ছিল যে চলতি মাসের 20 আগস্টের পর যে কোনো সময় এই মাসের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন এবং তার জন্য 2 দেশের পক্ষ থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই কেবল প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন। কীরকম অনুকূল পরিবেশ? রবিবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অতিরিক্ত সচিব এম শহীদুল করিম তিনি কি বলেছেন আপনারা নিশ্চয়ই মধ্যে সবাই জেনে গেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন যে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের সহ পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ, এবং অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের যে বক্তব্য তাতে মোটামুটি 3টি শর্ত উঠে এসেছে। 1 নম্বর, শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে। 2 নম্বর হচ্ছে শেখ ওসমান বিন হাদি হত্যাকারী যারা রয়েছে ভারতে আটক অবস্থায় তাদেরকে ফেরত দিতে হবে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের যেই সব নেতাকর্মী ভারতে পালিয়ে আছে, যাদের বিরুদ্ধে বিচারের রায় হয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। এখন এই 3টি শর্ত দেওয়া হলো কেন? হতে পারে এটি আমাদের সরকারের একটি মুখ রক্ষার কৌশল, যেহেতু চোখে চোখ রেখে কথা বলতে চায় সরকার, তো খানিকটা দেখানো যে আমাদের কোনো একটা দাবি মেনে নিয়েছে। এবং সেই প্রস্তাবের জায়গা থেকে কি মানে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, এটি নিশ্চিত। বিষয় যে ইন্টারেস্টিং বিষয় বলতে চাচ্ছিলাম, আসছি একটু পরেই। সেটা যখন নিশ্চিত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা ভারতে রয়েছেন তাদের কাউকে কি ফেরত দেবে? নিশ্চয়ই না, আমার মনে হয় না ফেরত দেবে। কারণ আসাদুজ্জামান খান কামালের মতন কাউকে যদি ফেরত দেয়, সেক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টিতে ভারত দুর্বল হয়ে পড়বে। শেখ হাসিনার বিষয় যে খতিয়ে দেখা হচ্ছে যে ফেরত দেওয়া যায় কিনা প্রত্যর্পণ চুক্তির আওতায়, সেই বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। অতএব তাদের কাউকে ফেরত দেবে না। এখন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যারা আটক অবস্থায় আছে তাদেরকে হয়তো ফেরত দিতে পারে, কিন্তু সেগুলো সময় সাপেক্ষ বিষয় আমার মনে হয়। আবার হয়তো এমন হতে পারে সরকার এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে, নানান ধরনের শর্ত জুড়ে দিতে বাধ্য হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের পাকিস্তানপন্থী যে অংশটি রয়েছে, জামাত, এনসিপি বা আরও কয়েকটি দল যে জুলাই যোদ্ধা রয়েছে, তাদেরকে খুশি করতে চাইছে, খুশি রাখতে চাইছে বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা তার। যদি তাদেরকে খুশি করার বিষয়টি মুখ্য হয়ে ওঠে, সেক্ষেত্রে তো আমাদের পররাষ্ট্রনীতিও দুর্বল হয়ে ওঠে। আমাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল অবলম্বন করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমাদের দেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই প্রশ্নটি তো সামনে চলে আসে, এবং খুব স্বাভাবিক। যেমন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টির যে বিষয়টি তুলে নিয়ে আনা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটি ভারতের মূলধারার বিভিন্ন গণমাধ্যম
বিভিন্ন গণমাধ্যম খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভি, বিভিন্ন গণমাধ্যম এই বিষয়টি ফলো করে প্রচার করেছে যে 3টি শর্ত দেওয়া হয়েছে তারেক রহমান ভারত সফরে যাওয়ার ক্ষেত্রে। এবং এই যে গণমাধ্যমগুলো তাদের বক্তব্য মোটামুটি বিশ্লেষণের জায়গা থেকে কাছাকাছি। যেমন টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন অবস্থা চলছে বর্তমানে, তার পরিপ্রেক্ষিতে তারেক রহমানের সফরটি খুবই গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই আমরা মনে করি। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ইস্যু ছাড়া ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক এই মুহূর্তে চলছে সেটির পরিবর্তনের জন্য সম্ভাব্য নানান ইস্যু ক্ষতি দেখা হচ্ছে। যেমন বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি, নবায়ন সহ তিস্তা পানি বন্টন চুক্তি সহ বিভিন্ন নদীর পানি বন্টনের বিষয়। অন্যদিকে ভারতের পক্ষ থেকে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, সংখ্যা লঘু সুরক্ষা এবং পাকিস্তানের সাথে ঢাকার যে ক্রমবর্ধমান সম্পর্ক সেইগুলো উত্থাপন করা হতে পারে বা এগুলো নিয়ে ভাবা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা করবে। এখন যে কথাটি প্রথমেই বলছিলাম যে ভারত কোন প্রক্রিয়া অবলম্বন করতে যাচ্ছে এখন শেখ হাসিনাকে ফেরত দেওয়া না দেওয়ার ইস্যুতে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। আবারও বলি, এটি নিশ্চিত। ভারত তার কূটনৈতিক ভাষা, শব্দ প্রয়োগের মাধ্যমে বারবার একথাই প্রমাণ করে আসছে। তারপরও আমাদের সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বা আমাদের প্রধানমন্ত্রী সফরের ক্ষেত্রেও শেখ হাসিনা ইস্যুটি ঝুলিয়ে রাখছে। সেই জায়গা থেকে এবার ভারতের আরেকটি গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে যে বাংলাদেশ যে অনুরোধ করছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি, সেই অনুরোধ ভারতের বিচার বিভাগের সামনে উপস্থাপন করতে চায় মোদী সরকার এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে ভারতের ওই শীর্ষ সরকারি কর্মকর্তারা বলছেন যে ঢাকা যাতে এমন কঠোর এবং অনমনীয় অবস্থান থেকে সরে আসে সে বিষয়েও তাদের সঙ্গে নিবিড় আলোচনা চলছে। মানে একদিকে কূটনৈতিক তৎপরতা যাচ্ছে বাংলাদেশকে নমনীয় করার ক্ষেত্রে, শেখ হাসিনা ইস্যুতে ছাড় দেওয়ার ক্ষেত্রে, আবার তারা এবার আইনি প্রক্রিয়ার দিকে যাবে। কারণ হচ্ছে ডক্টর ইউনূস সরকার তো শেখ হাসিনাকে ফেরত চেয়েছেই, ভারত দিবে না। এরপরে যখন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার রায় হলো, তার মৃত্যুদণ্ড ঘোষিত হলো, সেটিকে রেফারেন্স হিসেবে বাংলাদেশ সরকার তুলে ধরছে। এইবার ভারত তারাও আদালতের সামনে আনতে চায়, আদালতের মতামত নিতে চায়। হয়তো সেখানে কোনো ধরনের কোনো কারোর পক্ষ থেকে রিট করা হবে বা এই বিষয়ে জানতে চাওয়া হবে এবং এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে আদালতের পক্ষ থেকে নেতিবাচক সিদ্ধান্তই আসবে। নেতিবাচক বলতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না। কারণ প্রত্যর্পণ চুক্তির মধ্যেই রয়েছে যে যদি দুই দেশের মধ্যে এক রাষ্ট্রের কেউ অন্য রাষ্ট্রে গিয়ে আশ্রয় নেয়, আশ্রয়দানকারী রাষ্ট্র যদি মনে করে যে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসার জায়গা থেকে কোনো ধরনের বিচার কাজ চলছে বা তার বিরুদ্ধে প্রতিহিংসাকরণ আচরণ করা হতে পারে, তাহলে সংশ্লিষ্ট রাষ্ট্র ফেরত না হতে পারে। এটা তো স্পষ্ট রয়েছে। দ্বিতীয়ত শেখ হাসিনা তো বন্দী হিসেবে সেখানে আশ্রয় নেননি। এই সময় আলোকে ভারতের আদালত নিশ্চয়ই ভারতের মানে সংশ্লিষ্ট প্রতিপক্ষ যে বক্তব্য দিয়ে আসছে সেটি তারা বলবে। তারা হয়তো কূটনৈতিক ভাষা দিয়ে বলে আসছে, এখন আদালতের মাধ্যমে সরাসরি বলবে। তখন কি হবে? বাংলাদেশ সরকারও আদালতের রেফারেন্স দিচ্ছে, ভারত সরকারও তখন আদালতের বক্তব্য তুলে ধরবে। আমাদের সরকারের নীতি নির্ধারকদের এটুকু বোঝার ক্ষমতা তাদের নেই যে ভারত কোন পর্যন্ত যেতে পারে। শুধু চোখে চোখ রেখে কথা বলবো, এইসব বায়বীয় শব্দ উচ্চারণ করলেই তো হয় না, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে। এবং খোদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি মন্তব্য করলেন যে আমাদের প্রধানমন্ত্রীকে তো প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি ব্রিক্সে। ঠিক তার পরের দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্টেজ জানিয়ে দিলেন যে তাকে দুভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী দাওয়াত দেওয়া হয়েছে, পরবর্তীতে ব্রিক্সের সম্মেলনে বিএনসিকে চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। এই যে কৌশলগুলো অবলম্বন করছে বিএনপি সরকার, কতটুকু কৌশলগতভাবে তারা এগিয়ে যেতে পারবে? মাঝখান থেকে আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে বা আমাদের যে হিস্সাগুলো সেই জায়গা থেকে আমরা বঞ্চিত হব। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।